পহেলা বৈশাখ আগামীকাল রাজধানী ঢাকা সহ সারা দেশ সেজে উঠেছে নতুন সাজে। নিরাপত্তা জোরদার বলছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে জানালেন বিডা চেয়ারম্যান। বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ না করার সিদ্ধান্ত পুনর্বহাল। বাস্তবায়ন করতে অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। এবং মডেল মেঘনা আলমকে কেন মুক্তি নয় জানতে চেয়েছে হাইকোর্ট। গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না জানালেন আইন উপদেষ্টা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ সম্প্রদায় সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। ধর্মীয় আচার ও শিক্ষার পাশাপাশি সমাজের জনকল্যাণকর কর্মসূচির কেন্দ্র হিসেবে এদেশের বৌদ্ধ বিহারগুলোর পরিচিতি বহু পুরনো, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষু এবং শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য আসেন। রাজধানীর বাড্ডার ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারটিও মানব কল্যাণের তীর্থস্থান হিসেবে বৌদ্ধদের কাছে জনপ্রিয়। সেই বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, বৌদ্ধ ধর্ম জীবজগতের সব প্রাণীর মঙ্গল কামনা করে। সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন। আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল, যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে, যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে। প্রধান উপদেষ্টা বলেন, গৌতম বুদ্ধের অহিংসা এবং সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এ বৌদ্ধ বিহার। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বছর ঘুরে আবারও ফিরে এসেছে বাংলা নববর্ষ। এবারের বর্ষবরণ বাংলাদেশের সকল নাগরিক, বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের কাছে অন্যরকম এক উৎসবের আবহ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই প্রথমবারের মতো দেশের সকল নাগরিক, সকল সম্প্রদায় ও নৃগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে আগামীকাল সর্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নববর্ষ পালনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান। এছাড়া নিরাপত্তা পরিকল্পনা এবং মহড়া দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার জানান, অনুষ্ঠানস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না করতে পারে বিশেষ টিম কাজ করবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রা রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ও পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকে।
ইফটিজিং, ছিনতাই, অপরিক্রমা প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রমনা পার্ক শরৎ উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে। দেশের সকল এলাকায় নিরাপত্তা বলয় বিস্তৃত করা হয়েছে। প্রতি বছরের চেয়ে এবছর আরো সুন্দরভাবে বাংলা নববর্ষের অনুষ্ঠান পালন করতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক। প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। অনুষ্ঠান স্থলে 3টি গেট দিয়ে ঢুকবে এবং 2টি গেট দিয়ে বের হবে। কোনো ধরনের ব্যাগ বা ধারালো অস্ত্র নেওয়া যাবে না বলে জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলা নববর্ষ উপলক্ষে সকল বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, নববর্ষের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস যুগ যুগ ধরে। এই উৎসব আমাদের হৃদয়ে আমাদের অতীত, গৌরব ও স্মৃতি জাগায়। এ সময় অতীতের ক্লান্তি, হতাশাকে ভুলে নতুন উদ্যমে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডার চেয়ারম্যান ও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একই সঙ্গে আরও বিনিয়োগের প্রস্তাব পাইপলাইনে আছে বলেও জানান তিনি। রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আশিক মাহমুদ বিন হারুন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে তিনি বলেন, সম্মেলনে অংশগ্রহণকারীরা সবাই বিনিয়োগকারী নয়, তারা প্রবাসী বাংলাদেশি, এমন অভিযোগ সত্য নয়। তিনি প্রকৃত তথ্য তুলে ধরে জানান, অনেক প্রবাসী বাংলাদেশি বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেছেন এবং বাস্তবিক অর্থেই বিনিয়োগে আগ্রহী। তারা আমাদেরকে অনেকগুলা অর্গানাইজ করতে হেল্প করেছেন। আমাদের যে পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়েছেন, পার্টনার করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, অনেক কিছুতেই হেল্প। সম্ভাবনার দুয়ার খুলেছে সম্প্রতি শেষ হওয়া বিনিয়োগ সম্মেলন। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সহ উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে দেশে। এই সম্মেলনে প্রায় 450-র বেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। ঘুরে দেখেন দেশের 3টি অর্থনৈতিক অঞ্চল, আগ্রহ দেখেছেন বড় বিনিয়োগের। পাশাপাশি সই হয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 8 মাসের সবচেয়ে বড় সাফল্যে পরিণত হয়েছে এই বিনিয়োগ সম্মেলন। বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানির প্রায় 450 প্রতিনিধি অংশ নিয়েছেন এই সম্মেলনে। বিভিন্ন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে $15 কোটি এবং $1 কোটি 30 লাখ বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। সম্মেলনে বড় চমক ছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকটি $100 কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। এছাড়া মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে 54তম দেশ হিসাবে চুক্তি করেছে বাংলাদেশ, যাতে আশার আলো দেখছে বিশেষজ্ঞরা। ইনভেস্টমেন্ট সামিট এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। যেভাবে বিদেশি ইনভেস্টররা এসেছে, তো বিশেষ করে সাউথ কোরিয়া, চায়না, জাপান থেকে বিভিন্ন দেশ থেকে আসছে এবং সেটা সরাসরি আমাদের একজন বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, যিনি সারা বিশ্বে একটা ব্র্যান্ড, সরাসরি তিনি তাদের সাথে কথা বলেছেন, বসেছেন, আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছেন। সব মিলিয়ে আমাদের এদিক থেকে যেভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে, খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে বিদেশিদের সাথে বাংলাদেশের সেতু বন্ধন হয়েছে। অল্প সময়ের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন চারকোল ম্যানুফ্যাকচারিং এর প্রেসিডেন্ট আতিকুর রহমান। ইনিশিয়াল যে আমরা শুরু করলাম, এটা যে একটা গেটওয়ে বাংলাদেশ যে হতে পারে, এটা কিন্তু এখন বিশ্বের কাছে একেবারেই আপনার পরিষ্কার একটা বিষয়। এবং বেশ কিছু চুক্তি কিন্তু এখানে স্বাক্ষরিত হয়েছে। কোন কোন সেক্টরে? এগ্রিকালচার সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর,
এবং হেলথ সেক্টর অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত এবং সামনে আগামী 6 মাসের মধ্যে এটার প্রভাব আমাদের বাঙালি ভোগ করবে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এদেশকে নতুনভাবে চিনতে পেরেছে এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন, প্রায় 50টা দেশের 500-এরও অধিক বিনিয়োগকারী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তারা সম্যক একটা ধারণা পেয়েছেন। বাংলাদেশের যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারক তাদের সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, মাল্টি সেক্টরাল পলিসি মেকার যারা আছে তাদের সাথে কথা বলেছেন। বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করতে চায় তার যেসব বিষয়ে ধারণা নেওয়া প্রয়োজন সেই সম্যক ধারণাগুলো বাংলাদেশের এসে বিনিয়োগকারীরা সরজমিনে স্বচক্ষে দেখেছেন। এই বিনিয়োগের সম্মেলন বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এই বিষয়টি জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বহাল করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে এটি লেখা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলোতে এই লেখা বাদ দেয়। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া 30 দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না। বিস্তারিত শাফিউদ্দিন আহমদের রিপোর্টে। মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকের ঘটনাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন অভিনেত্রীর বাবা। আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল। রিট শুনানি শেষে এই আটক প্রক্রিয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। এরকম কোনো ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ কেন অসাংবিধানিক নয় সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয় আদেশে। হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন, যে কেন তাকে যেভাবে আটক করা হয়েছে পুরো আটক প্রক্রিয়া, তাকে তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। এদিকে মডেল মেঘনা আলমকে রাতে যে প্রক্রিয়ায় বাসা থেকে গ্রেফতার করা হয়েছে তা ঠিক ছিল না বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি। মেঘনা আলমকে গত 10 এপ্রিল রাত 10:30টার দিকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য তাকে কারাগারে রাখার আদেশ দেন। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে পুলিশ সুপারের কার্যালয় থেকে হেফাজতে নিয়েছে পুলিশের একটি বিশেষ টিম। পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছেন। দুপুরে পুলিশের একটি টিম তাকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। 30তম বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নরসিংদীতে কর্মরত ছিলেন। শেরপুরের ঝিনাইগাতিতে শ্বশুর বাড়িতে গভীর কুয়া খুঁড়তে গিয়ে আপন 2 ভাইরার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শ্রী নিরঞ্জন কোচ এবং শ্রী নারায়ণ কোচ। বিকেলে শ্বশুর বাড়িতে গভীর কুয়া খুঁড়তে নামেন তারা। দীর্ঘ সময় পরেও তাদের সাড়া না পাওয়ায় স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
অক্সিজেন স্বল্পতা বা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন। নানা আয়োজনের মধ্য দিয়ে পুরাতন গাড়ি বিক্রির প্রতিষ্ঠান জেবি অটো তাদের 25 বছর পূর্তি উদযাপন করেছে। রাজধানীর কারণ বাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবি অটোর স্বত্বাধিকারী মোহাম্মদ বিল্লাল হোসেন, ম্যানেজিং পার্টনার আল জাবির চৌধুরী ও শিপন হাসান সহ ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পহেলা বৈশাখ আগামীকাল। রাজধানী ঢাকা সহ সারা দেশ সেজে উঠেছে নতুন সাজে। নিরাপত্তা জোরদার বলছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্মেলনে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, জানালেন বিডা চেয়ারম্যান। বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ না করার সিদ্ধান্ত পুনর্বহাল, বাস্তবায়ন করতে অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। এবং মডেল মেঘনা আলমকে কেন মুক্তি নয় জানতে চেয়েছে হাইকোর্ট। গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না, জানালেন আইন উপদেষ্টা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।